এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার মৃত্যু বুকে, তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে বন্ধ গানের কলি পাখার ভিড়ের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। তোমার ঘাড়ের লালচে তিলটা রোদের আলোয় স্পষ্ট প্রতীয়মান, জমিদার কন্যা। তপ্ত দুপুর, শীতের সকালে ঠিক 12টার মধ্যবর্তী সময়টায় এমন পুরুষালী গম্ভীর কটাক্ষ বাক্যতেই ধপ করে অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল নাজিয়াত। লজ্জা, অস্বস্তি, ক্রোধে শ্যামলা চেহারা থমথমে হয়ে উঠল। ম্যাথমেটিক্স ক্লাসটা শেষ করেই সবে উদ্যানের দিকটা এসেছে। নিজের দিকে কিঞ্চিত ঝুঁকে গায়ের পরিহিত কালো কুর্তি আর চেক ডিজাইনের স্কার্ফটার দিকে চাইল। কুর্তির গলাটা বড় হওয়া বিধায় শ্যামলা ঘাড়ের একাংশ স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। নাজিয়াত ফোঁস করে শ্বাস ফেলে কাঁধের টোট ব্যাগটা শক্ত করে চেপে কোটরে ঢুকে যাওয়া ছোট ছোট চোখগুলায় রাগটা ছড়িয়ে পেছনে ফিরে কালো স্লিপারে অতিমাত্রায় জোর দিয়ে হাঁটা লাগায় অর্জুন গাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ দেহের ছেলেটার দিকে রুষ্ট কঠিন গলায় বলে, আগে নিজের চোখে সংযত করতে শিখুন তৈত মুর্তজা। শিক্ষা মনুষ্যত্ব অর্জন করতে শিখায়, বিকৃত করতে নয়। তৈয়দ পকেট থেকে গুজে রাখা হাতটা সরায়। বাম হাতটা দিয়ে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করতে হাতের কবজিতে নেমে আসা ব্ল্যাক ঘড়িটার স্টিলের পাতায় রোদের তির্যক আলো চোখ ধাঁধায়। নাজিয়াত চোখ বুজে হাত মুঠো করে। তৈয়দ ঠোঁট কামড়ে অস্পষ্ট হাসে। দু হাত পেছনে রেখে আরাম করে দাঁড়িয়ে কিঞ্চিত ঝুঁকে গিয়ে নাজিয়াতের কানে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, Go to hell, you and your Nitibakko. I am Toad Murtuza, who doesn't care about this. নাজিয়াতকে তীক্ষ্ণ চোখে আরেকবার উপর নিচ দেখে নিয়ে শীষ বাজাতে বাজাতে কলা ভবনের দিকে এগিয়ে যায় তৈয়দ। নাজিয়াত ঠায় দাঁড়িয়ে বরং সংযত চিত্তে ঘাড় গলা থেকে ঢেকে রাখা স্কার্ফটা আরেকটু জড়িয়ে নেয় ভালো করে। শুকনো ঠোঁট ভিজিয়ে নিতেই মনে হচ্ছে ঠোঁট থেকে তরল গড়াচ্ছে। হতাশ হয় নাজিয়াত। তর্জনী আঙুল দিয়ে ঠোঁট ছুঁতে স্পষ্ট হয় লালচে তরল। ব্যাগ থেকে টিস্যু বের করে ঠোঁট চেপে ধরতে পেছন থেকে নাজিয়াত বলে দৌড়ে আসে লং স্কার্ফ আর ফতুয়া পরিহিত একটা মেয়ে। তোয়াত ভাই, ডাকছে তোকে নাজু। নাজিয়াত চূড়ান্ত বিরক্ত হয়। একটু আগেই তো এই ছোকরা লাজ লজ্জা খেয়ে তাকে কথা শোনালো, এখন কিনা ক্লাসে যেও শান্তি দিচ্ছে না। তেজি গলায় বলল, ক্ষুধা লেগেছে, ক্যান্টিনে যাব। অন্যের আদেশ শুনতে ভার্সিটিতে আসিনি। কালকে কালচারাল প্রোগ্রাম, উপস্থাপিকার দায়িত্বটা তোর কাঁধে, ভুলে গেছিস বোন? কালচারাল প্রোগ্রামের কথা শুনতেই টনক নড়ে নাজিয়াতের। ক্লান্ত পায়ে এগিয়ে যায় অডিটোরিয়ামে। পুরো অডিটোরিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে সিনিয়র জুনিয়র। হলের মাঝখানটায় তৈয়দ হাতে পেপারে চোখ স্থির রেখে অন্যদের দিক নির্দেশনা দিচ্ছে। নাজিয়াত ভ্রু কুঁচকে নেয়। মাস্টার্সের লাস্ট ইয়ারের এক্সাম 15 দিন পর, অথচ এই ছোকরা এখনো কালচারাল প্রোগ্রামের দায়িত্বে রয়েছে। গলা খাকারে দিয়ে নাজিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টায় মাথা আনতেই ঝেড়ে ফেলে। কাঁধের ব্যাগটা বেঞ্চিতে রেখে পরিচিত জুনিয়র একজন মেয়ের থেকে কালকের জন্য তৈরি করা স্ক্রিপ্ট চায়। মেয়েটা তৈয়দকে দেখিয়ে বলে, তোমার প্রেজেন্টেশনের ধরনটা চেঞ্জ হয়েছে খানিক আপু, স্ক্রিপ্টটা এখন তৌদ ভাইয়ের কাছেই রয়েছে। নাজিয়াত অবাক হলো মেয়েটার কথায়।
প্রেজেন্টেশনে স্ক্রিপ্ট পাল্টেছে অথচ সে জানেই না। আশ্চর্য। দ্রুত পায়ে তৈয়দের কাছে এসে দাঁড়ায় নাজিয়াত, উঁচু কণ্ঠে বলে, আমার লেখা স্ক্রিপ্ট পাল্টেছেন কেন? পাল্টালে আমাকে একবার ইনফর্ম করা উচিত ছিল আপনার। মেয়েলির রিনরিনে কণ্ঠেশ্বরের আওয়াজে তৈয়দ পিছু ফিরে না। স্টিলের মাইনের চেয়ে হাত দিয়েই লাইটটা সেট করতে করতে বলে, তোমাকে নিশ্চয়ই ডাকা হয়েছে এখন। নাজিয়াত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ত্রয়ত লাইটিংয়ের কাজ শেষ করে ফাংশনের জন্য সাজানো স্টেজের মাইক্রোফোনের সাউন্ড সিস্টেম প্রজেক্টর কানেকশন চেক করে নেয়। টেবিল থেকে দ্রুত সাদা কাগজ উঠিয়ে নিয়ে বলে, এখানে কাল পারফর্ম যারা করবে তাদের লিস্ট রয়েছে, আর এখানে আমার প্রেজেন্টেশনের স্ক্রিপ্ট। নাজিয়াত কথা বাড়ায় না। ত্রয়োদের হাত থেকে কাগজগুলো নিতেই হাত বাড়িয়ে ত্রয়োদের কাগজগুলো সমেত হাত পিছিয়ে নিল। নাজিয়াত ভ্রু কুচকে তাকাতেই তৈয়দ সহজ স্বীকারোক্তি, অনেকটা পরিশ্রম হয়েছে বসে বসে স্টুডেন্টদের নাম টুকতে, লিস্ট করতে। এত সহজেই নিয়ে যাবে ভাবলে? গাইগুই করল না নাজিয়াত। তৈয়দের কথার অর্থ সে বুঝে গেছে। তৈয়দের পেছনে উকি দিতে গোল করে বসে থাকা 7-8 জনকে চোখে পড়ে তার। তপ্ত শ্বাস ফেলে বলে, টিপ চাই এদের, তাই তো? তৈয়দ শব্দ করে হাসে। তৈয়দকে হাসতে দেখে নাজিয়াতের রাগ হলো। আপাতত সেটাকে চেপে যেয়ে ক্ষণে গলায় বলল, হাসছেন কেন? তোমার বিচক্ষণতা বরাবরই ভালো নাজিয়াত, কিন্তু ক্ষেত্র বিশেষে যখন সেটাকে জাজমেন্টাল হয়ে রায় দাও, তখনই সেটা হয়ে যায় সবচাইতে কুরুচিপূর্ণ আচরণ। শেষের কথায় তৈয়দের আক্রোশ বাড়ে। নাজিয়াত আশেপাশে চেয়ে স্বাভাবিক গলায় বলে, কিছু বলবেন? নাজিয়াতের এমন হিয়ালিতে তৈয়দ বেঞ্চে শব্দ করে পেপারওয়েট ফাইলের ওপর রাখে। অডিটোরিয়ামের সকলের মনোযোগ ততক্ষণে তৈয়দের ওপর নিবদ্ধ। নাজিয়াত ধারালো চোখে তৈয়দকে দেখে। তৈয়দ উঁচু গলায় বলে, অডিটোরিয়ামের সাজানো বাকি অংশ নাজিয়াত দেখবে। তোমরা যতটুকু করেছো এনাফ। এখন অডিটোরিয়াম খালি করো ফাস্ট। তৈয়দের আদেশে অডিটোরিয়ামের সবাই বেরিয়ে যায়। সায়ন, মৌ, মুস্তাসিম ব্যানারগুলো লাগাচ্ছিল। তন্মধ্যে তৈয়দের কথা শুনে মুস্তাসিম মুখ বাঁকিয়ে বলে, একজনেরা গণ্যর উপর তোলা বন্ধ কর শালা। মৌ তো তেতে উঠে বলে, এই তোর মাথা খারাপ হয়েছে তৈয়দ? পুরো অডিটোরিয়াম অর্ধেক এখনো সাজানো বাকি রয়েছে, ওইসব একা কি করে করবে? তৈয়দ গম্ভীর শক্ত গলায় বলে, যেভাবে হাত মুখ চালায় সেভাবেই করবে। এসো নাজিয়াত, সিনিয়রের আদেশ পালন করতে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা হবে না। হলেও কিছু করার নেই অ্যাকচুয়ালি। নাজিয়াত বিমূর্ত হয়ে তৈয়দকে দেখে। একটা লোক ঠিক কতটা উন্মাদ আগ্রাসী হলে এমন আদেশ করে। দরজায় আরসালান আয়ানা তাজ্জব হয়ে তৈয়দের কথা শুনে। নাজিয়াতকে সঙ্গে নিতেই তারা এসেছিল, তবে এখন তো মনে হয় না পসিবল। মৌ তৈয়দের হাত চেপে বলে, তৈয়দ কি করছিস এসব? পাগল হয়েছিস নাকি দোস্ত? আমি পারবো আপু, সমস্যা নেই। শুধুমাত্র ফুলের কাজটা বাকি আছে। এটা আমার জন্য ব্যাপার না। সকল পরিস্থিতিতে নায়াত শিকদার প্রস্তুত থাকে। ফুলের টুকরিটা ওদিকে নায়াত। আনায়া দরজা থেকে সরে ভেতরে এসে নাজিয়াতের সাথে হাত লাগায়। তৈয়দ চুপ করে চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসে। পকেট থেকে ফোনটা বের করে গেমসের ফাংশনে ঢুকে। মৌ হতাশ হয়ে নাজিয়াতের কাজের হাত লাগাতে গেলে তৈয়দ গম্ভীর স্বরে বলে, এখানে লিস্টগুলো আলাদা করো ডিপার্টমেন্ট অনুযায়ী। মৌ বিরক্ত মুখে বলে, তুই করছিস না কেন? বসে বসে ফালতু গেমস খেলছিস আর আমাদের আদেশ দিচ্ছিস। আমার বরাদ্দকৃত কাজগুলো ডান, যেটা বলেছি সেটা করো। নাজিয়াত টুকরি থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো বের করে প্রবেশপথে থেকে লাগাতে শুরু করে। সিস্টেমের মাঝামাঝি মইটা আরসাল এনে দিতেই চড়ে ওঠে নাজিয়াত। আরসাল সাবধানী বাক্য ছুড়ে বলে, আমি নিচ থেকে ধরেছি, তুই সাবধানে লাগা। প্রায় ঘন্টাখানেক পরে পুরো অডিটোরিয়াম সাদা, গোলাপি, হলদে আর্টিফিশিয়াল ফুলগুলোয় রঙিন হয়ে ওঠে। নাজিয়াতের মুখে এক চিলতি হাসি ফুটে। আনায়া দুহাত জোর করে মুখ দিয়ে উচ্চরিত কণ্ঠে বলে, দারুণ হয়েছে দোস্ত।
মৌ, সায়ন, মুস্তাসিম হাতের কাজগুলো শেষ করে আশেপাশে তাকায়। আসলেই সাজানোটা সুন্দর হয়েছে বলে প্রশংসা করে। তো কোনা চোখে পুরো রুমটা দেখে এক পলক, গম্ভীর গলায় শুধায়। এক্সেলেন্ট নয়, তবে ভালো হয়েছে। ছেলেরা ক্যান্টিনে আছে নাজিয়াত। নাজিয়াত মই থেকে নেমে গলার স্কার্ফটা ঝুলে থেকে মইয়ের কোনায় আটকে যায়। টানাটানি করে যখন ছাড়াতে পারল না নাজিয়াত, তখনই টান মুহূর্তে স্কার্ফের এক টুকরো কোনা ছেড়ে আসে নাজিয়াতের হাতে। মৌ আফসোস করে বলে, আরে নাহিয়াত, আস্তে ধীরে করতে, এখন ছিঁড়ে গেল যে। নাজিয়াত এক পলক ছিঁড়ে যাওয়া স্কার্ফটার দিকে চায়, আরেকবার মইয়ের কোনায় আটকে থাকা কাপড়টায়। মুখে হাসি ফুটিয়ে বলে, আমি চেষ্টা করেছি, খুলে আসেনি তাই ছিঁড়ে গেছে, ব্যাপার না। এটা তো তোর ফেভারিট স্কার্ফ ছিল নাজু। আনায়ার কথায় নাজিয়াত স্বাবলম্বীর গলায় বলে, জবরদস্তি কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে নেই অনু, সেটা ফেভারিট কোনো জিনিস বা মানুষই হোক না কেন। এখন চল ক্যান্টিনে, আপু আমরা যাই। দাঁড়ায় না নাজিয়াত, দৃষ্টি সামনে স্থির রেখে সোজা হেঁটে বাইরে চলে যায়। মৌ মলিন মুখে বলে, হয়েছে শান্তি তোর, দিলি তো মেয়েটার স্কার্ফটা নষ্ট করে। আমি বলেছিলাম স্কার্ফটা এমনভাবে ছড়িয়ে রাখতে যাতে মইয়ের চিপায় সেটা আটকায়। জ্ঞানহীনের মতো কথা বলিস কেন তুই মৌ? আমি জ্ঞানহীন হইলে তুই কি বিদ্যাসাগর? তুই জ্ঞানহীন ওই বলতে যাবে কেন? তোর বোধ বুদ্ধি যে নাই সেটা আমরা সবাই জানি। কিরে সায়ন বল। মুরতাসিমের কথায় মৌ ক্ষেপে যেয়ে মুরতাসিমের বাহুতে তোড়ফোড় ঘুষি লাগায়। মুরতাসিম সরে দাঁড়ায়। তৈয়দ কপাল ঘষে বলে, সারা ফোন করেছে, আমান আর ও বাইরে অপেক্ষা করছে, তোরা যা, আমি আসছি। সায়নের প্রশ্নে তৈয়দ শান্ত গলায় বলে, আমাদের কাজ শেষ এখানে, এসে ওরা করবেটা কি? মুরতাসিমের কাঁধে কাঁধ মিলিয়ে সায়ন মুরতাসিম বেরিয়ে যায়। পেছনে পেছনে মৌ হাঁটে। তিনজন চলে যেতে তৈয়দ সন্তর্পণে নাজিয়াতের ছিঁড়ে যাওয়ার স্কার্ফের অংশটা সময় নিয়ে মই থেকে খুলে নেয়। এতটা গভীরভাবে আটকায়নি। নাজিয়াত ইচ্ছে করে এটা ছিঁড়ে ফেলেছে বুঝতে পেরে ঠোঁটের কোণে ঢেউ খেলানো হাসি ফুটে। টুকরোটা চোখের সামনে উঁচিয়ে ধরে তাচ্ছিল্য স্বরে বলে, না কুকুচু জমিদার কন্যা। ভার্সিটিতে শেষে বাসায় এসে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় নাজিয়াত। চোখটা বুজে আসতে পাশের রুম থেকে খুক খুক কাশির আওয়াজ শুনে চটজলদি উঠে বসল সে। চেয়ারে থাকা ওড়নাখানা গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত পা চালিয়ে পাশের রুমে যেয়ে ততস্থ গলায় বলে, বাবা আমি পানি দিচ্ছি, তুমি বসো। আশরাফ সিকদার খাটে বসে রইল চুপচাপ। নাজিয়াত বিছানার পাশে খালি বোতলটা ফিল্টার থেকে ভরে আনে। গ্লাস ভর্তি পানি এগিয়ে দিতে পুরো পানি খেয়ে নিল 3 চুমুকেই শেষ করে আশরাফ। গ্লাসটা টেবিলে রেখে কিছু একটা আশেপাশে খুঁজে না পেয়ে নাজিয়াতের দিকে তাকাতেই নাজিয়াত আরশাফের চোখের ভাষা বুঝতে পেরে পাশের ড্রয়ার থেকে খুঁজে নিল রিমোট পেয়ে বেশ আরাম করে টিভি দেখায় মনোযোগী হলো আশরাফ। প্রশস্ত মুখখানি দেখলেই বোঝা যায় তার চোখে খুশি, আর এখন বোধহয় কেউ নেই। নাজিয়াত কিঞ্চিত বিরক্ত হলো বাবার এমন কাজে। সবসময় এভাবে ঘরের মধ্যে থাকতে ভালো লাগে তোমার বাবা? আরশাব কোনো প্রতিক্রিয়া না দেখানো বরাবরের মতোই হতাশ হলো নাজিয়াত। নিজের রুমে গিয়ে এসে আবারও বিছানায় শুয়ে পড়ল সে। বাবার এরূপ আচরণ ভালো লাগে না। নাজিয়াত তবুও বাবা হওয়ার কিছু সাহস করে উঠতে পারে না বলার। সংসারের দায়িত্বগুলো পুরোটাই মায়া শিকদার সামলান। আরশাব নিজের বাপ দাদার পুরনো জমিদারি প্রথা প্রচলিত রেখেছেন এখনো। এই নিয়ে বাবার সাথে মায়ের প্রায়শই মনোমালিন্য হয়। নাজিয়াত নিজেও বুঝতে পারে না আশরাফের এমন মনোভাবের কারণ। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে গা এলিয়ে দিতে ক্লান্ত শরীর ঘুমে বিভোর হয়। গোধূলির আলোমাখা আকাশপটে কমলা রংটা ফিকে হয়েছে কিঞ্চিত আগেই। শহর জুড়ে আধার নেমেছে।
বাসায় ফেরার তাড়া নিয়ে রাস্তার ফুটপাতে বাসের অপেক্ষায় বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করলো মায়া। এই সময়ে বাসের জায়গা পাওয়া খুবই মুশকিল। অফিস ছুটির সময় কি না, শব্দ করে ফোনটা বাজতে সাথে সাথে রিসিভ করলো মায়া। ওপাশ থেকে নাজিয়াতের চিন্তিত কণ্ঠ শোনা গেল। আম্মু, আর কত সময় লাগবে? এমন সময়ে গাড়ি পাওয়া খুব কষ্টসাধ্য নাজিয়াত, সেটা তো তুমি জানো। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি পৌঁছবে। ফ্রিজ থেকে মাংসের প্যাকেটটা নামিয়ে রাখো, আজ খিচুড়ি রান্না করব। নাজিয়াত আলতো হাসে, স্পষ্ট গলায় বলে, জি ঠিক আছে, সাবধানে আসবে। ফোনটা কাটতে মায়া ক্লান্ত শ্বাস ফেলে। আজ সত্যিই দেরি হয়ে গেল অনেকটা। আবারও একবার বাস আসার রাস্তায় চোখ বুলিয়ে আশাহত হয়। দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরল মায়া। এত করে অনেকটা এগিয়ে যাবে, এর সামনে থেকে সিএনজি বা অন্য কোনো গাড়ি পাওয়া গেলে উঠে পড়বে। আকস্মিককেও বাইকের ব্রেক কষাতেই মায়া আতঙ্কিত হয়ে কয়েক কদম পিছিয়ে আসে। বাইকের আরোহী হেমলেট খুলেই বলে, সরি চাচি, ঠিক সময় ব্রেকটা কাজ করেনি। তুমি ঠিক আছো? মায়া অনুরোধের সুরে বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তৈয়দ তুমি এখানে? জি চাচি, বাবার অফিস থেকে ফিরছিলাম, তোমাকে দেখে বাইক থামাতে চাইলাম, কিন্তু ব্রেক সমস্যা হয় এমনটা হলো। হ্যাঁ বাবা, আসলে বাস পাচ্ছিলাম না, তাই হেঁটেই সামনে এগোচ্ছিলাম। এখন তো বাস পাবে না চাচি, আমি না হয় আজ পৌঁছে দেই তোমায়, উঠে বসো। মায়া কিঞ্চিত দ্বিধায় পড়ল। এভাবে হেঁটে যাওয়া সম্ভব নয়, আর বাস কখন আসবে তারও ঠিক নেই। এটা পথ রিকশায় যাওয়া, এতটা পথ রিকশায়ও যাওয়া যাবে না। চাচি, আসলে মায়া কথাটা শেষ করার আগেই তৈয়দ সাদা হেলমেট এগিয়ে দেয়। মায়া কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের সময় নিয়ে হেলমেট পরে নিল। তৈয়দ চাপা হেসে বলে, সময়ে পরিস্থিতি গতিশীল চাচি, সব সময় একরকম থাকবে না। মায়া মলিন হাসলো। তৈয়দের মাথায় হাত বুলিয়ে দিল, নরম গলায় বলল, ছোটবেলা থেকেই অনেক বুঝতা তুমি তোয়াদ। বিনিময় হাসলো তৈয়দ। খুব দ্রুত বাইক স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করলো। খানিক বাদেই তৈয়দ 4 তলার সাদা বিল্ডিং এর সামনে বাইক থামায়। মায়া বাইক থেকে নেমেই তৈয়দকে বাসায় আসার কথা বললেও তৈয়দ অসম্মতি জানিয়ে বলে, অন্য কোনো দিন যাবো চাচি, আজ একটু কাজ আছে। মায়া শিকদার রাজি হলো না এতে। বেশ জোরাজুরি করায় সত্ত্বেও যখন রাজি হলো না, কিছু ইমোশনাল হয়েই বলল সে, আকাশের অবস্থা ভালো নয় তৈয়দ, কতটা বাতাস বইছে, একটু পর না হয় যাও প্লিজ। তৈয়দ আর ফেলতে পারল না মায়ার কথা। গ্যারেজে বাইক পার করে পেছন পেছন হেঁটে চলল মায়ার সাথে। কলিং বেল বেজে ওঠায় দৌড়ে গেল নাজিয়াত। মাকে ঠিকঠাক ফিরে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, অনেকবার কল করেছি আম্মু, ফোন ধরনি কেন? ঝড় হবে বুঝতে পেরে আমার টেনশন বেড়ে গিয়েছিল, আর তুমি ফোন ধরছিলে না। আরে ভিতরেতে আসতে দাও আগে। নাজিয়াত তড়িঘড়ি করে সরে দাঁড়ায়। মায়া ভেতরে ঢুকতেই পকেটে হাত গুজে আরাম করে দাঁড়িয়ে থাকা তৈয়দকে চোখে পড়ল নাজিয়াতের। অতঃপর চোখ জোড়ায় বিস্ময় নিয়ে বলল, আপনি? হ্যাঁ, ও না থাকলে এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। তৈয়দ কিছু বলার পূর্বে মায়া প্রত্যুত্তর করে। নাজিয়াতের তৈয়দকে দেখে চাপার রাগ জাগলেও সেই অনুভূতিকে আপাতত কবর দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। তৈয়দ একটা মিষ্টি হাসি দিয়ে ভেতরে ঢুকলো বটে। নাফিস নিজের রুম থেকে বেরিয়ে আসে গম্ভীর মুখশ্রীতে। তৈয়দকে দেখে নিজেও বিজ্ঞান ন্যায় পরখ করে। তৈয়দ নাফিসকে দেখে বলে, আরে নাফি, হোয়াটসঅ্যাপ ব্রো? I am good. What about you, bro? মি অলসো। কেমন চলছে পড়াশোনা তোমার? নাফিস চোখের চশমা কিঞ্চিত ঠিক করে বলে। আমি ক্লাসের ফার্স্ট বয়, বাকিটা বুঝোই ব্রো। তৈয়দ অল্প হাসে। মায়া তৈয়দকে সোফায় বসার ইশারা করে বলে, বসো তৈয়দ, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আর নাফিস, তুমি পড়তে বসো। এখানে বড় ভাই বোনদের সাথে আড্ডা দেওয়ার দরকার নেই, কাল তোমার পরীক্ষা আছে। যাওয়ার আগে নাজিয়াতকে তৈয়দের পানি দেওয়ার নির্দেশ দিয়ে গেল। নাফিস হেলে দুলে চলে যায় রুমে। নাজিয়াতের বোধগম্য হয় না এই ছেলেটাকে
মা কেন বাসায় ধরে এনেছে এই সময়ে? ক্যাম্পাসে কি কম ছিল যে এই ছোকরা এখন বাসা পর্যন্ত টেনে এনে এসছে না তার মা? উফ। তৈয়ব নাজিয়াতের বিরক্তিকর মুখশ্রী দেখে নিয়ে সোফায় বসলো। নাকুচু জমিদারের কন্যাকে বিরক্ত করতে পেরে তার বেশ মজা লাগছে, যাকে বলে মনের শান্তি। কিঞ্চিত পরে কিচেন থেকে ট্রে হাতে নিয়ে সোফায় বসে থাকা তৈয়বের দিকে উদ্দেশ্য করে বলে, নিন। নাকের সামনে কমলার সুমিষ্ট গন্ধে তৈয়ব মাথা তুলে চাইল। শুরু গলায় বলল, আহা, জুসের অনেক ডিপ ফ্লেভার, ঠিক তোমার ঘাড়ের তিলটার মতো। নাজিয়াতের চাপা রাগটা চড়ে উঠে মাথায়। বরাবরের মতোই নিজেকে সংযত বাত ঠিক রেখে অধৈর্যরাই খানিক চওড়া করে হেসে বলল, টাটকা কমলা, তাই ফ্লেভারটা এত কড়া। আর শিকদার বংশের মেয়েদের সাহসের মতন তাদের শরীরের প্রতিটা অঙ্গের গাঢ়ত্ব তীব্রতর। ঢেকে রাখার পরেও এত সূক্ষ্ম তিলটা আপনার চোখে পড়ল, বুঝুন কি পরিমাণের তীব্রতা। আপনাকে ঝলসে ছাই করে দেওয়ার ক্ষমতা সক্ষম। একটু সময় নিয়ে নাজিরাত পুনরায় বলে, আপনার নজরে যে দোষ আছে সেটা বুঝতেছেন তো মর্তজা? তৈয়ব দর্পিত কণ্ঠে বলল, কিন্তু আমার নজর দোষের কারণটা নিঃসন্দেহে তুমি চাইলেও এড়িয়ে যেতে পারিনি। টাটকা ফলের রস বলছো, দাও দেখি, খেতে ইচ্ছে হচ্ছে তবে। তৈয়ব কথা ঘুরিয়ে নেয় খুব সন্তর্পণে। নাজিয়াত কথা বাড়ায় না, বিরস মুখে বলে, মিথ্যে বলবো কেন, অবশ্যই খাবেন, নিন। বলে হাতের গ্লাসটা এগিয়ে দেয় নাজিয়াত। ত্রয়োদ ভ্রু কুঁচকে দর্পিত কণ্ঠে ফের বলল, জানতে চাইলাম শুধু, এই আর কি। কোন গুপ্তধনের চাবি গলায় নিয়ে ঝুলছো তুমি, যদি বলতে। ত্রয়োদের কথায় নাজিয়াত গলায় থাকা লকেটে হাত দিল। একটা ছোট চাবি ঝুলছে, সিলভারের চেন। ওড়নার ওপরে বেশ ভালো স্পষ্ট ছিল লকেটটি। বৃতৃষ্ণা ভরা দৃষ্টিতে তৈয়দের দিকে তাকায় নাজিয়াত। খুঁজে খুঁজে এই অসভ্য বেয়াদব নির্বোধ ছোকরার চোখেই তার একদম ব্যক্তিগত ব্যাপারগুলো পড়তে হবে কেন? আশ্চর্য। তৈয়দকে কিছু কড়া কথা শোনার প্রস্তুতি নিতেই মায়া এসে তৈয়দের ঠিক সামনের সোফায় বসলো। অতঃপর নাজিয়াত তার কড়া কথাগুলো খুব আক্রোশ নিয়ে গিলে ফেলল। মায়া মিষ্ট কণ্ঠে বলে, জুসটা খাও তৈয়ব। ত্রয়োদ গ্লাসের খানিকটা খেয়ে ট্রেতে রেখে দিল। মায়া বিচলিত হয়ে শুধায়, কি হলো তৈয়ব, সবটুকু খাও, ভালো হয়নি? মিষ্টি একটু বেশি চাচি, আমার এত মিষ্টি পছন্দ না। এত মিষ্টি তো হওয়ার কথা না। মায়ার কথায় নাজিয়াত ঠোঁট টিপে অস্পষ্ট হাসে। তৈয়দ নাজিয়াতের হাসি দেখে বুঝতে অসুবিধা হলো না, ইচ্ছে করেই শরবতে বেশি মিষ্টি দিয়েছে নাজিয়াত। তবুও এড়িয়ে গেল। হাতের ঘড়িতে সময় দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে ততস্থ গলায় বলল, চাচি, এবার তাহলে যাই, আমার একটু জরুরি কাজ আছে বাইরে, আর আবহাওয়াটাও ঠিক হয়ে গেছে। মায়া নিজে শঙ্কা দূর করতে ড্রয়িং রুমে ঠাঁই মেলে একবার চেক করে নিয়ে তৈয়দকে যাওয়ার অনুমতি দেয়। তৈয়দ বাসা থেকে বের হওয়ার আগে নাজিয়াতের দৃষ্টিতে শান্ত চোখে চোখ মেলালো। দুজনের নেত্রদ্বয় অপ্রত্যাশিতভাবে মিলিত হলে খানিকক্ষণের জন্য নাজিয়াত তৈয়দের দৃষ্টির অর্থ খুঁজল না। এমন চাহনির সাথে সে পরিচিত। খুব ভরে ওঠার অভ্যাস খুব সুন্দর সুন্দর মুহূর্তের সাথে পরিচিত করায়। মনে মনে ভাবলো নাজিয়াত, রাস্তার ফুটপাতে বসে থাকা দুজন মহিলা খাবার হাতে পেয়ে তাদের চোখে মুখে যে তৃপ্তির হাসি খেলে যায় সেটা খুব ভালো যত্ন করে দেখছে। সকালে ভার্সিটি যাওয়ার পূর্বে কিংবা খুব ভোরে হাঁটতে বের হলে নিজের হাতে খরচের টাকা দিয়েই রোজ এমন দু একজনের বাসস্থানহীন মানুষদের মুখের খাবার তুলে দেওয়ার সামান্য প্রয়াস চালায়। প্রতিবেলা খাবার দেওয়ার সামর্থ্য তার নেই, তাই একবেলা সে খুব চেষ্টা করে হলেও পারে। হাতের ফোন সময় দেখে নিল নাজিয়াত। বাসের জন্য বেশ খানিকটা সময় দাঁড়িয়ে থাকার প্রস্তুতি নিল। বাস থামতেই দাঁড়িয়ে থাকা যাত্রীগণ হুড়মুড় করে উঠতে পড়লেও বাদ গেল না নাজিয়াত। এত মানুষের ভিড়ে দাঁড়ানো খুবই কষ্টের ব্যাপার হলো। সিটের কাবার ধরে শক্ত করে ঝিম ধরে দাঁড়িয়ে রইল নাজিয়াত। আজ মায়ার অফ ডে রয়েছে, তাই বাসায় রয়েছে।
ভার্সিটির সামনে বাস থামতেই হুড়মুড় করে নামে নাজিয়াত, বুকে হাত, লম্বা লম্বা দুইবার শ্বাস নেয়। এত ভিড়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভরা ক্যাম্পাসে ঢুকতে রোজগারের মতো আনায়া দৌড়ে আসে। নাজিয়াত কপাল চাপড়ায়। এই মেয়ের চঞ্চলতা ভয়ঙ্কর। নাজিয়াত উঁচু গলায় বলে, আস্তে আয় অনু। চল শিউলি গাছটার নিচে বসি, খালি আছে জায়গা আজ ওখানটা। নাজিয়াত ঘাড় ঘুরিয়ে বামে তাকায়। ক্যাম্পাসের ওপাশটায় একটা হাইব্রিড জাতের শিউলি গাছ রয়েছে। ঝাঁকে ঝাঁকে সাদা কমলা মিশেলের ফুলটা নিজে সুঘ্রাণ ছড়ায়। মুহূর্তে একগাল হেসে জবাব দিল। তাড়াতাড়ি চল। দুর্বা ঘাসের পিষ্টে এসে কাঁধের ঝোল ব্যাগটা সাইডে রেখে হাঁটু করে বসলো নাজিয়াত। শিউলির মিষ্টি সুবাস নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে যেন। সাদা রঙের ফুলটি শুভ্রতা যে কাউকেই মুগ্ধতা করার মতো। আমার খুব বলতে ইচ্ছে করে জানিস, শিউলি ফুল তুমি এত সুন্দর কেন? আনায়া জোরে জোরে হাসলো নাজিয়াতের এমন কথায়। নাজিয়াত বিরক্ত হলো। আনায়া হাসতে হাসতেই বলল, গাছেদেরও কথা বলা আর শোনা দরকার ছিল বুঝলি, না হয় তোর এমন উদ্ভট প্রশ্নে ওরাও হাসতো। নাজিয়াত কিঞ্চিত হতাশ হয়। বেশ হতো এমনটা হলে, গাছের সাথে সব মন ভরে প্রকাশ করা যেত। হঠাৎ কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোকে একটা মজার জিনিস বলা হয়নি। নাজিয়াতের কথায় আনায়া আগ্রহ নিয়ে জানতে চাইল, কি কথা? আমার খালাতো বোন নাকি সুইসাইড করতে গিয়েছিল। আনায়ার বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে এলো। বড় বড় চোখ করে বলল, এ কি কাণ্ড! ঢঙের ঠেলায় বুঝলি, খালামণি থাপ্পড় মেরেছে, সেই জিদে এই কাহিনী করলো সে। বাপ রে, পরে কি হলো? সাহসের অভাবে পারিনি করতে বুঝলি। ও বেয়াদবি করবে আর ওকে কেউ কিছু বলতে পারবে না। আমি তো বলে দিয়েছি, যেটা মরতে চেয়েও মরতে পারে নাই ওইটারে নিজের দায়িত্বে মেরে ফেলা উচিত। হতাশ হয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে আনিয়া নাজিয়াতের কথায়। নিজের খালাতো বোন এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে গেল কোথায়? মেয়েটা বুঝিয়ে সান্ত্বনা দিবে তা না করে এত কঠিন কথা বলছে মেয়েটা। মনটা বোধ হয় ও একেবারে পাথর করে ফেলেছে। মনে মনে বেশ আফসোস করলো আনায়া। সরাসরি প্রকাশ করলে হয়তো দেখা যাবে নাজিয়াত ওকে বেশ কড়া কথা শুনিয়ে দিচ্ছে। তার চাইতে মৌনব্রত শ্রেয় আপাতত। মেঘমালা, আপনাকে ভীষণ স্নিগ্ধ লাগছিল সকালের নরম রোদের প্রহরে, যখন আপনি বেলির মালা গাচ্ছিলেন। আপনার লম্বা চুলের আধ বেনুনিতে শুভ্র সাদা রঙের সেই বেলি ফুলের মালায় অপসরা লাগলেও ভীষণ হিংসেও হলো আমার সেই বেলির প্রতি। আমার ছুঁতে পারার আগে তারা কি সযত্নে আপনাকে ছুঁয়ে দিল। ইতি প্রেমান্দোলনের সৈনিক। সাদা কাগজে মোটা কালো কালির অক্ষরে লেখা প্রতিটা শব্দ বুনন কি উপচে পড়ার মোহনীয় সৌন্দর্য! যেন বাস্তবে চিঠির মালিক নাজিয়াতের সামনে বসে রয়েছে। কারো সম্মুখে আসার আগেই চিঠিটা ভাঁজ করে ব্যাগে রাখলো নাজিয়াত। বাস থেকে নেমে দাঁড়াতেই উল্টো পাশ থেকে আসা ছোট্ট একটা ছেলে এসে সবাই দিয়েছে চিঠিখানা। প্রথমে খানিক অবাক হলেও এমন চিরকুট আসা স্বাভাবিক ধরেই নিল। ক্যাম্পাসের মধ্যে কেউ হবে নয়তো তাকে নিয়ে এত বিস্তরভাবে লিখতে পারতো না, লিখতে পারতো না। ক্যাম্পাসে সবুজ ঘাসের ওপর গিটার হারমোনিয়াম নিয়ে সুর তুলছে এক একজন। তৈয়ত গিটার নিয়ে মৃদু আওয়াজে টুংটাং শব্দ করছে। মাস্টার্স লাস্ট ইয়ারের পরীক্ষা শুরু আর কিছুদিন মাত্র এই ক্যাম্পাসে আছে তারা। এরপরে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। আগের মতো সময় দেওয়া হবে না বন্ধুদের ভাবতেই হঠাৎ চোখ ঝপসা হয়ে এলো সবার। সারাকে কাঁদতে দেখে বন্ধুমহল সবাই হতবাক হলো। তৈয়ত গিটার রেখে সারার কাছে যেয়ে বলল, সারা, ঠিক আছিস তুই? সারা মাথা নাড়িয়ে সাই জানাতেই তৈয়ত দ্বিগুণ বিচলিত হয়ে প্রশ্ন করলো, তবে কাঁদছিস কেন? ও কিছু না। মৌ সারার পিঠে হাত বুলিয়ে দিল। মুর্তাসিম আশ্চর্য হয়ে বলল, মাঝে মাঝে কি জিনে ধরে তোরে? হাদামার্কা কথা বলবি না মুর্তাসিম। তাহলে আর কি বলবো বল? হয় মাঝে মধ্যেই এমন উদ্ভট আচরণ করে যে আমরা সত্যি সন্দেহ হয় মামা। সারা রাগান্বিত দৃষ্টিতে থেমে গেল মুর্তাসিম।
সায়ন হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলল, ভয় পাই না মামা, খালি মাইয়া দেখলে একটু গা বাসায় চলি। তার উপর ওই আবার ক্যাম্পায়ারে অতি সুন্দরী মহিলা। তেতে উঠল সারা, ফুঁসে উঠে বলল। মহিলা কারে বললি তুই? সারার প্রশ্নে মুর্তাসিম থমথমে খেয়ে বলল, আরে মহিলা কইনি, কইছি অতি সুন্দরী মাইয়া।